আজ আমার নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি গল্পের তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্ব আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও শোনেননি তাদের শোনার জন্য আমন্ত্রণ রইল। তাহলে শুরু করি আজকের পর্ব। রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল। তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। সে কোচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না হোক অপমান করেছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রূপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাই নে, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করি নে। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার উষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কি না। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোককথা, কুটুম্ব, সংসার সমস্ত এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের
আধবুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘর কন্যার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রইল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকবে, যা। পারবি নে থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলিল, পারব বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা, কবে যা হবে বৌদি। নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি? কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা, যা নয়। এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনিনি? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে, কালো করেছিস। এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব, আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না। তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাতজামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল, অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম আগ কষিতেছিল, ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দাদা ঠাকুর, ভগাবাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা 2 খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ, এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই, এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসি নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত।
এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছু মাত্র বিচলিত করিল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দাদা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যি ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিবার প্রস্তুত করিয়াছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দাদা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মোড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই, সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাধিয়া সৎ ব্রাহ্মণদের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিক গণেশের সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়া রাখিয়াছিলেন। আজ সকালেও সে 2টা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্তে হ্রষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিড়মিড় করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার, কবে ছোড়া মরবে যে, আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দেইনি ঠাকুর, যদি সত্যি হও যেন রাত্রির না পোহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা! শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার 2 গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকায়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশ মাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া ঊর্ধ্ব শ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন।
হুকুম পায়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, একগে হাঁ মা ঠাকরুন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, ও মা ঠাকরুন, এনারেই ধরতে বলে দিছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নিত্যকালী যদিও রামের উপর খুব সদয় নহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা। তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তাই একটা আধমনি মাছই বা কী হবে? লুকিয়ে ফেলে কে? কোথায় গেছে তিনি? এখনই এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন, জানি না বাপু অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না? একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নিত্য বলিল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পেয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবি এসো দাদা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনও উঠোনে পড়িয়াছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠোনের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে! বলিয়া মাটির ওপর উপুর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীও বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দেয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খাইনি বুঝি? নেত্য বলিল, না। শ্যামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে? সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলে বামন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সেও জানে না। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও।
এখানে এক দণ্ডও থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করিলেন। কপাল আমার এমন করে যদি নাই পড়বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকে বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতে হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হাঁ না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচাইয়া বলিল, না, খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রুর। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। সত্যি সে রাত্রে কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় পথিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়িতে আসিয়া পৌঁছিলেন। উঠানে পা দিয়াই উচ্চ কণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি, এখন জেলে যাক। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে সমস্তই শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হা করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস না রানী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো। বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাস রে, মেয়ের রাগ দেখো, এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল।